নমস্কার, আমি রূপসী হালদার। আজকে একটা নতুন গল্প শুরু করছি। গল্পটার নাম সাজ ভেসে গিয়েছে। লিখেছেন সৈয়দ মোস্তফা সিরাজ। আজ্ঞে স্যার, নাম মৈলবাস, নিবাস সাকিব মাদারহাটি, পোস্ট অফিস গোকরোন, থানা কান্দি, জেলা মুর্শিদাবাদ। ভালো, কি চাই? আগে সাহায্য। সাহায্য? কেন, কিসের? আগে স্যার, বেউলোর দলের ব্লকের সরকারি সমাজ শিক্ষা সংগঠন ভ্রুকুচকে তাকান। সে আবার কি? সঙ্গে এসেছে মোদি চৌকিদার। সবিনয়ে হেসে বুঝিয়ে দেন, বেউলো লক্ষিন্দরের পালা স্যার। প্রচণ্ড বান বন্যায় সাজেক বাক্সপট্রা সব ভেসে গিয়েছে। দেখুন না, দরখাস্তে অঞ্চল প্রধান সব লিখে দিয়েছে। মৈলবাস দরখাস্তটা দেয় আগে স্যারকে। অফিসের বাবুটি কলকাতার মানুষ, সবে চাকরি পেয়ে এই অখ্যাত জায়গায় এসেছে। খিক খিক করে হাসেন। তাই বলো, তা কি নাম বললে যেন? মৈলবাস শাক স্যার। অফিসার তাকান লোকটির দিকে। বয়স 42-এর মতো বয়স সম্ভবত। শরীর বিশাল, গায়ে ময়লা, হাত গুটানো রঙিন পাঞ্জাবি, পরনে লাল কোচা ধরনের ধুতি, এলাকার মাটির হলদে ছোপ লাগা, পায়ে বরাবরের মতোই ফাটাফুটো স্যান্ডেল এবং কাঁধে তেমনি শ্রীহীন ঝোলা। লোকটির গায়ের রং তামাটে, খাড়া মস্ত নাক, বড় বড় কান, টানা চোখ, হতচকিত বিহ্বলতা, কপালে 3টে ভাঁজ, এক মাথা বাবরি চুল। তিনি ফের হাসেন। তুমি তো শিল্পী তাহলে? আর্টিস্ট, হ্যাঁ। মতি হাসে। মৈলবাসও সাহস পেয়ে হাসে। মতির সলাতেই এসেছে। মতি বলে, হুকুম পেলে এক আসর গেয়ে দেবো স্যার, কিন্তু প্রচণ্ড বানে। মৈলবাস চুগিয়ে দেয়। সাজ ভেসে গিয়েছে। অফিসার আরামে হেলান দিয়ে বলেন, তো মৈলবাসটা কি বলো তো? পেছন থেকে তৃতীয় একজন বলে, সে একেবারে তরুণ, কালো বেটে, কুৎসিত চেহারা, পরনে ধুতি ও নীলচে হাফ শার্ট। ব্যাখ্যা করে দেয়, নাম সার মওলা বরক। অশিক্ষিত লোক সব। কেউ না ডাকে মৈলবাস, কেউ ডাকে মৈলবাস। তুমি কে? আমি স্যার বাহান্তুল্লাহ, দলে বেয়ালি করি। হ্যাঁ, এসব আঞ্চলিক ট্রাম ভদ্রলোকে জানবার কথা নয়। মতি সব ব্যাখ্যা করে। বইয়ালি বা বই আলি করা নামে প্রস্পষ্ট করা। বাহান্তুল্লাহ অল্প স্বল্প লেখাপড়া জানে। সে পালায় লেখালেখির মস্ত খাতা প্রস্ফুট করে আসরে। তখন তাকে মাথায় হেরকিন চাপিয়ে আলো দেয় যে তার নাম খগেন বাগদি। আঙ্গুলে শিঙ্গি মাছের কাটা ফুটে জ্বর এসেছে বলে আসতে পারেনি। বানের জল নেমে গিয়েছে, ফলে খালে জাল অনেক মাছ জমা হয়েছে। দরবার করতে আরও সব এসেছিল। যে বেউলা সাজে, তার গায়ের রং কালো, হালকা গরম, মুখটা মেয়েলি ছাদ। বছর 15-16 হবে হয়তো। নাম অমূল্য, জাতে বাউরি। আর লক্ষিন্দর, সে না এসে পারে। দল দল করেই তার বউ পালিয়েছে, তালাক দিয়ে দিয়েছে। কারণ শ্বশুর লোকটা ফারাজি সম্প্রদায়ে, তাদের কাছে গান বাজনা হারাম, নিষিদ্ধ। বিয়ের আগে জামাই দলের নিছক সাপোর্টার ছিল। অর্থাৎ আগের বৌরা লক্ষিন্দরের খুনের মামলায় জেলে ঢুকেছে। ঢুকলো তো ঢুকলোই, ফিরতে বুড়ো হয়ে যাবে। তখন খোঁজে নতুন লক্ষ্যকে। লক্ষিন্দর বা নখাই হবে সুপুরুষ, ঢলঢল রূপলাবণ্য। আসরে তাকে দেখাবে দ্বারকার্ণীর আদিম বিশুদ্ধ আকাশের সেই প্রকৃত চাঁদ। মাদারহাটির তরুণী তহসিলদার আজও বিশ্বাস করেন যে চাঁদে আমেরিকান ও রাশিয়ানদের বাবার সাধ্যি নেই পা বাড়াবার, এবং সোনাই ফকির হুহু হেসে বলেছিলেন, এই চাঁদ কি সেই চাঁদ বটে মানিকরা? সেই চির অলৌকিক চাঁদ ঢুকবে আসরে, চাঁদ সদাকারের চোখের মণি। আর চারু মাস্টার মশাইয়ের বেহালা শুনে ছৈরুদ্দিন বিধবা মেয়েটা তখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে। আসলে তখন বিপুল জ্যোৎস্নার 1000 বছরের গ্রামীণ বিষাদ জেগে উঠবে। সে কি সহজ কথা? খোঁজ সেই আদরের লখাইকে। নখাই মিলেছিল,
আকাশী আলী নামে। বাপের নাম আব্বাস হাজি। হজ করেছে, দাঁত পড়েছে, মোবাজ বসে শরীরের দড়ি পাকায়, ছেড়ে নখাই সাজে, তো কি করবে জৈবনে মানুষ বুড়ো ঘোড়া। বয়স হলে তখন তোব্বা করে মক্কা করে যাবে, ব্যাস। আকাশ আলী হিরো, তাই তার চুলে তেল বেশি, আগে আদির পাঞ্জাবি, কিছু কুচকে জড়সড়, হাতে ঘড়ি আছে। হজে গিয়ে বাপ এনেছিল, পায়ে কাদার ভূত কুবালি চপ্পল, কিন্তু সে বড় লাজুক। পিছনেই আছে দরজার কাছে, আর আছে নারায়ণ বাবু তবলচি। বাবু মনে বাবুটির গাঁজাখোর উন্মুক্ত মস্তান ছেলে, বাড়ির পাশের গায়ের ভদ্রলোকের গা। বাবা ননি সম্মুখ্য পোস্টমাস্টার ছিলেন। ছেলে নারায়ণ ক্লাস 4-এই বেরিয়ে গিয়ে পড়েছে, স্বাধীনতা স্রোতে ভাসমান। মদতারিং ভাঞ্জা ভাং জমিয়ে টেনেছে ওই বয়সেই, কিন্তু সেও শিল্পী ছেলে। তবলার ডুংরি গাইয়ে ওস্তাদ হাবল গোসাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। গোসাই বলেছিল, আয়শালা ধর্ষণ, কিন্তু সমফাকির মুখে গোসাইয়ে থাপ্পড় মারা অভ্যাস। একে তো সব সময় মাথায় মধ্যে ভো বাজে। অজ্ঞাতা নারায়ণ ছুটে বেউলার দলে, ব্লক অফিসে দলের সঙ্গে রিপ্রেজেন্টেশনের এসেছে, কারণ সঙ্গে একজন বাবু টাবু থাকা ভালোই, যদি পাত্তা দেয় ওনারা। অফিসার বলেন, তাহলে তুমি চাঁদ সদাগর? মৈলবাস সরজ্জ মাথা নাড়ে। মতি বলে, শুধু তাই নয় স্যার, ও ছিল একসময় এলাকার সেই পালোয়ান। মালামতে ওর জুড়ি ছিল না, 7খানা মডেল আছে ঘরে। নতুন গামছা যে কত পেয়েছিল হিসেব নেই। মৌরি গায়ে বাবুরা পেতলের ঘোড়া দিয়েছিলেন, ওনাদের গায়ে হায়ার করে এনেছিলেন। পড়ছিল পালোয়ান, ভক্তরাম নাম। তাকে ধুলোপিঠো করেছিল আমাদের মৈলবাস, কিন্তু শরীরে ব্যামো ঢুকলো, তখনের ভেতরটা ঝাঁঝরা। অফিসার কেমন করে জানবেন এসব? খরার 2-3 মাস বৃষ্টির আশায় গায়ে গায়ে মালনা হয়। দিনক্ষণ দেখে একজোড়া ঢোল বাজে, ঢোলের বোল ভারী মজার। চোল ঢিপা কাঠি ঢিপ ঢিপাং, ওই শালাকে চিটপটাং। এটা কি ছিল? এটা কিছু ছিল হয়তো। জোড়াজুড়ি 2 জোয়ান মাটিতে দাপাদাপি তুলছে। গগন পবন, দুই ভাই ঢুলি তাদের ভিড়ে দ্রুত তালে বাজতে থাকে, চিটপটাং চিটপটাং চিটপটাং। এবং একজন চিটপটাং হলেই ঢোলে তেহালের শ্বাস ছাড়া আওয়াজটি তুলছে, ডুমুং। গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে হাজার গ্রামের মানুষ, ওই ও ও ও ও। গ্রামের বৌঝি চমকে ওঠে, হাসে, হাসিটি 1000 বছরের। একদম মৈলবাস ছিল পালোয়ান। পালোয়ান ছাড়া চাঁদ সদাগর মানাবে না। সওদা হাত বুকের ঝাঁঝি না হলে কেমন করে বেরোবে সেই ভয়ঙ্কর গর্জন, সাবধান চাংমুরিং কানিং। মাথায় লাল ঝলমলে পাগড়ি, গায়ে লাল রেশমি বেনিয়ার রাংতার কাজ করা, পরনে মালকোচারা লাল কাপড়, আর হাতে হিস্তালের লাঠি। উঁচু হয়ে থাকা মুখ, পাকানোর বিশাল গোঁফ, কপালে লাল ফোঁটা। সাজঘর থেকে হুক্কার দিতে দিতে আসছে, জয় শম্ভু জয় শম্ভু। বলো হে চাঁদ সদাগর, একবার পাঠ বলো শুনি। মতি শতব্যস্ত বলে, লজ্জা করছে স্যার, সরকারি আপিস বটে কি না, আসরে হলে। এবার তো শুনি, নইলে কেমন করে বুঝবো যে সত্যি তোমরা আমাদের বেহুলোর দল? সমস্যা বটে, মতি বলে। 3 পুরুষের দল স্যার, নিবাস আলী গোমাস্তা পালাটা নেটে গেছিলেন আমার কর্তা বাবার আমলে, সে খাতায় এখনো আছে, তা থেকে নিকলে নিয়ে চলেছে। বিশ্বাস না হলে এনকোয়ারি করে আসুন। বৈয়াল বাহাতুল্লাহ বলে,
আমার দাদু এখন বেঁচে আছে স্যার, তার মুখে শুনবেন। ছেলেবেলায় তিনি বেউলো সাজতেন, তেমন বউলো আর হবে না স্যার। মৌলিতলায় বাবুদের কেষ্ট যাত্রার দল ছিল, ওনারা 2 বছর আটকে রেখে রাধিকে করেছিলেন। শেষে গাসুতো লোক আসর থেকে তুলে নিয়ে আসে। খুব হাঙ্গামা হয়েছিল স্যার। বাঁশির মতো গলা, আর চেহারাও স্যার তেমনি। এখন দেখলে মিথ্যে লাগবে। বিরক্ত অফিসার বলেন, ঠিক আছে, দেখবক্ষণ, কিন্তু হবে কি না বলতে পারছি না। এখন এসব ব্যাপার আপাতত বন্ধ। মৈলবাস অভিমান মুখ খোলে এবার। লক্ষ্মীনারায়ণপুরের মনিরুদ্দি কেষ্টযাত্রার সাজ কিনতে টাকা পেয়েছে। বাবুদের যাত্রার দল তো সব গায়ে টাকা পাচ্ছে। মনিরুদ্ধি আমার ভাইপো স্যার, সে বললে তোমরাও পাবে, তাই এলাম। আসলাম না, বানে যে সাজের বাক্স ভেসে গেল। মাদারহাটিতে এক বুক পানি হয়েছিল। এনকুরি করুন, করে দেখুন। অফিসার তাকিয়ে থাকেন, ভাবেন, একটু হাসেন, তারপর বলেন, চৌকিদার, তুমি কিসের পাঠ করো? বললে না তো। মতি চৌকিদার। সে সরকারি লোক, পরনে রাজপোশাক, তার দাপটে মাদারহাটি থরথর করে কাঁপছে। তারও মুখ কালো রঙের, লজ্জায় লাল ঝলকে উঠেছে। মাথা নিচু করে বলে, আমি সার সঙ্গ দেই, কমিটি পাঠ করি, লেজ লাগিয়ে হনুমান সাজি, চাঁদ সদাগরের নৌকা ডুবিয়ে দিই, আবার ফটিক কাল কুম্ভকার সাজি। কখনো বিবেকও হয়, গান গাই। বাহ, তাহলে তুমি আমাকে একটা গান শোনাতে পারো? আগে সকৌতূহলে অফিসার বলে, না শোনালে দরখাস্ত পড়ে থাকবে চৌকিদার। অবজ্ঞতা একটু কাশে এবং এদিক ওদিক তাকিয়ে মতি সলজ্জ হেসে বলে, বরঞ্চ ফটিক চাঁদের গানটাই গাই স্যার। বেশ, গাও। মতি চমৎকার লাভ দিয়ে অদ্ভুত ভঙ্গিতে গেয়ে ওঠে, ওকে ডাকলে রে ফটিক চান পিসে, আষাঢ় মাসে ডাকঘরে না রইয়াছিলই বসে, ও ডাকে রে এ। অফিস শুদ্ধ তোলপাড় তেমনি। এ ঘর ও ঘর কেরানি বাবুরা বেরিয়ে আসেন, বিডিও সাহেব বাইরে, কৃষি অফিসার উকি মারেন, পৌর হেড ক্লার্ক বিরক্ত হয়ে গজগজ করেন। কিন্তু ফাইলের একঘেয়ে হঠাৎ এক আজগুবি ঘটনার তলায় চাপা পড়ে তা মন্দ না। ভিড় জমেছে বারান্দা অবধি। আরে বাবা, এত শহরে কেনা দূরস্থ আপিস নয়, মাঠের মধ্যে একতলা কিছু দালান, পেছনে খালা, দিনমান, চাষাভুষো লোকেদের আনাগোনা। আবহাওয়াটাও এরকমই, মিছিল, দাবি দেওয়া, রিলিফ, সেচ, সার, কত রকমের ফিরিস্তি, তার সঙ্গে কালাচাঁদ, হ্যাঁ, ফোল কালচার। জাতীয় সড়কের ধারে এই বাজা ভাঙ্গার এক সময় ফরিমনুষা, কেয়া, ঝোপ, বাজপাতা, তালপাতা ছিল। সেখানে এখন সে সব বাড়ি আর ফুল বাগিচা, ইউক্যালিপটাসের চিরোর পাতা কেঁপে যাওয়া। খালের সাজককে ছিপের চাকা ঘটঘটাং আওয়াজ তুলে ক্রিকের গিয়ে উধাও হয়। মাথার ওপর বিদ্যুতের তার, দূর মাঠের দিগন্তে বিশাল মঞ্চের সারি, ফলকে লেখা আছে 11,000 ভোট সাবধান। তার নিচে মরার মুন্ডু আর দুটো আড়াআড়ি হাড়। তার আশেপাশে নিশিক চাষা ভুষোর লাঙ্গল, উর হট হট হেট। ততক্ষণে চাঁদ সওদাগর তৈরি হয়। মতিরও সাহস আসে। সামনে এক পা বেরিয়ে দৈনন্দের মতো লোকটির বিকট গর্জন তুলে বলে, খবরদার চানমোরিং কানি, প্রাণ যদি চলে যায়, পূর্বের সূর্য যদি ওঠে পশ্চিমে, শীত ছাড়া ভজন না, পোষ্ট করা কথা কহে দিলাম, দূর হয়ে যাও, দূর দূর দূর। এবং অতঃপর সেই পৈচাস্বর দেখিয়ে বুকের পাশে হাত চেপে চুপ করে গেছে। হো হো করে হাসেন বাবুরা। কেউ কেউ বলেন, বরং বেহুলার গান শোনাও হে। বেহুলা কই, আসেনি? বৈরির ছেলে অমূল্য একটু কেশে এক কানের পেছনে হাত রেখে গেয়ে ওঠেন, একো মাসো, দুয়োরো মাসো, তিনো মাসো যায় রে সোনার কমলা,
জলে ভাষ্যং যারে সোনার কমলা। ও কি জলের ভাষ্য যায় কমলা, সোনার কমলা। সত্যি বড় মিঠে গলা, সুরে আদিম আবেগ আছে একটা। দু একজন বাবুর ফোক সঙ্গের বাতিক আছেন, তারা অভিভূত হন। একজন বলেন, আমাগো পূর্বাঞ্চলের মুসলমানরাও এগুলো গাইতো, আর হাজির গানও ছিল। তখন আমরা সব পোলা পান একেবারে একটুখানি। সমাজ শিক্ষা সংগঠন বলেন, রিয়েলি? আমার ধারণা ছিল না এসব। মুসলমানরাও বেহুলা কৃষ্ণযাত্রা করে? মাই গড! শরৎ চাটুর্যের ওই এক গহন ছিল, ভাবতুম নিছক গুল, অথচ ভাবা যায় না। মাদারহাটের বেহুলা দলটি মুখ তাকাতাকি করে। 6 মাইল জলকাদার মাঠ ভেঙে এসেছে। সময়টা হেমন্ত, রোদ এখনো কড়া, দরদর করে ঘাম ঝরায়। সবুজ মাঠ এবার পলির রঙে হলুদ, পচা ধান পাতার কটু গন্ধ ছড়াচ্ছে। গায়ে ফিরে এক দফা কটু কাটব্য শুনতে হবে বুড়োদের। আর কিছু বলার ছিল না। সাজ কিনা সাহায্য চাইতে গেলে এই দুঃসময়ে ঘরে ঘরে মুখে চুন, খড়ি পড়া চেহারা, রিলিফের পথ চেয়ে উৎসুক করে প্রতীক্ষার। আর এই দুই সময়ে কিনা বেউলোর দলের সাজ ভেসে গিয়েছে, সাহায্য চাই। লক্ষ্মীনারায়ণের মনিরুদ্ধি মাস্টার কৃষ্ণযাত্রার সাহায্যে সাজ পেয়েছিলেন, ভালো কথা। সেখানে তো বানবন্যা হয়নি, ডাঙা দেশ, শুখা খরা নেই, ক্যানেলের জলে চাষ হয়। তাই বলে ডুবোদেশে মাদারহাটের তো এইসব মানায় না। তবে সেই জন্যই তাদের মুখ তাকাতাকি নয়। স্যার যে গহনের নাম করলেন তাই শুনে তার সঙ্গে চাটুর্য বললেন, এতেই সব প্রাঞ্জল হয়ে উঠেছে। নতুন গায়ে গহন আলী পাক্কা ছাড়দার, অর্থাৎ কবিয়াল। তার গুরু চাটুর্য বটে, তবে শরৎচন্দ্র নন, পূর্ণচন্দ্র। পূর্ণবাবু এখন বুড়ো মানুষ, তার ওপর সেবার গাজনে নিজের বেআইয়ের নামে কেলেঙ্কারিও, সঙ্গে গান বেঁধে জামাই চটান এবং মেয়ের দুর্ভোগ বাঁধিয়ে এসেছে। শেষ অবধি মেয়ের মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করেছেন, এই শেষ। ওদিকে গহনের বরাবরই বেড়ে যায়। এই গহনের এবার বরাত মন্দ। নতুন গা ঢুকছে, গহন বুক চাপড়ে কাঁদছে। সদ্য কিনে আনা ব্রহ্মবৈতরণ্য পুরাণখানাও সর্বনাশা, দাণ্ডব্যা ভাসিয়ে নিয়েছে। রামায়ণ মহাভারত গেলে যাক। অদাস্তু চাটুর্য বলেন, আমারগুলো নিয়ে যেও। পদ্মপুরাণ, মার্কণ্ডের পুরাণ, কালিকা পুরাণ, প্রভাত চেয়ে চিনতে কয়েকদিন ধারে জোগাড় করেছেন রমজান দোকানের কাছে। দোকানি কারবারের নুন তেলের জৈবন শখ ছিল, ছড়াদার হতে পারেনি, কিন্তু শাস্ত্র পুরাণতত্ত্বে মহাশুদ্ধ সে। বড় বড় কবির আসনে প্রত্যক্ষ কবিওয়ালাদের আসর থেকে উঠে এসেছে আচমকা। এমন প্রশ্ন করে 16 খাইয়ে ছাড়া। এদিকে সন্ধ্যার নামাজের আজান শুনে মাথায় টুপি দিয়ে মসজিদে যায় তার 3 ছেলেও ও তার সদ্যে বশীদার। বেউলোর দল করেছে, তারা এসেছে প্রতিপক্ষের কাবু করতে চায়। পাল্টা কাবু হলে বাপের কাছে দৌড়ে আসে, হ্যাঁ গো, পশুখাসির জন্ম কি করে হলো গো, শিগগির দাও। রমজান হেসে বলল, বরাহ অবতারের 3 গাছা লোম তুলে রেখেছিল মহামুনি বাল্মীকি, তাই থেকে কুশ। তবে পাল্লাদারকে সুশোধ আর বাবা, আর 3তে তারা নিরাকার। তখন ভগবান ভাসলেন বটপত্রে। বটগাছ নিরাকার ব্রাহ্মণও তাহলে এলো থেকে? এমনি এলো, পৌরাণিক রহস্যে জগতে বাস তাদের। একখানা ব্রহ্মবৈতরণ্য পুরাণ বন্যায় ভেসে গেলে একটা রহস্যময় ভূগর্ভ হারিয়ে গেল সামনে থেকে। সব বেশ সৃষ্টি বর্ণনা পড়া হয়েছিল গহনের। এই দুঃসময়ে 10টা টাকা পাবে কোথায়? তল্লাটে একখানা আছে বটে, তার খোঁজ গহন রাখে। গুণটির মুকুন্দ মহারাজ বংশীয় এক মডেলের কলা আসরে ঝুলিয়ে কবির লড়াই চলছে ঈশানপুরের মেলায়। বিপক্ষ কবিওয়ালা প্রশ্ন করছেন, ব্রহ্মার কন্যার নাম কি? জবাব জানে না গহন। রসিক শ্রোতা মুকুন্দ আসরেই বলেছিল, নাম তার আম্মজানি। পেটে এসেছে, মুখে আসছে না।
ঘরে সান্ত্বনার আছে আমার। না বলতে পারলে কলা পাবে গহন। কাকুতি মিনতি করে মুকুন্দকে রাজি করায়। দুজনে চুপি চুপি শেষ রাতে জল কাদা ভেঙে ঘুমিয়ে গেল। লম্ফ জেলে নামটা খুঁজল। সন্ধ্যা। দুজনে আবার ফিরে আসলো। গহন সেবার মেডেল পেয়েছিল। সেই থেকে দুজনে বড় ভাব। কিন্তু এই পর্যন্তই। মুকুন্দ প্রাণ গেলেও বই হাতছাড়া করবে না। এসব খবর কিছু গোপন থাকে না তল্লাটে। গাইয়ে বাজিয়েদের কাজ মানুষ নিয়ে, মানুষের সঙ্গে। আবেগবান হৃদয় সহজেই সব গোলগাল করে উল্লেখে দেয়। সমস্যা সব সুখ দুঃখ। কে জানে কাছে আছে সর্বনাশ। বানের সব গহন হাহাকার করে বেড়াচ্ছে। তার মগ ছেলে ভেসে গিয়েছে কেন না? আমি ভাসলাম না কেন? হায় রে হায়, আমার বুকের বিধি ভেসে গেল। তাহলে কি সরকার বাহাদুরে দয়া করে হাত ভাগা ছদাদের প্রতি মাদারহাটি সাংস্কৃতিক প্রতিনিধিতা মুখ তাড়াতাড়ি করে? খুশি হন, আশা জাগে। মোদি চৌকিদার বলেন, গহন টাকা পেয়ে গেল স্যার। শুনে অফিসার হো হো করে হাসেন। এত জোরে হাসেন দর্শকদের চোখ পলক পড়ে না। এই হাসি কিসের বোঝা গেল না তার। একটু পরে হঠাৎ গম্ভীর হয়ে তিনি বলেন, গহনকে চেনো? মতি বলে, চিনি স্যার, নতুন গাই, উঠতি কবের ভালো গায়। অতি গম্ভীর অফিসার মাথা দুলিয়ে বলেন, হ্যাঁ, গহন নয়। যাক গে, শোনো, এখন তো ফ্লোট রিলিফের সময়। এখন কালচারের ব্যাপারে টাকা পয়সা দেওয়া আপাতত বন্ধ। কয়েক মাস যাক, এসো দেখবক্ষণ। সকালে মাইলোবাস বলেন, সামনের মাসে নবান্ন হবে স্যার, তখন বয়ান পাবো। কি দিয়ে গান করব? নবান্ন? উনি একটু হাসেন আবার। ধান তো পচে গেছে, নবান্ন কিসের? গতি বুঝে মতি ব্যাখ্যা করে, ডুবো দেশে বান হয়েছে, কিন্তু ডাঙ্গা দেশে তো ধান রয়েছে স্যার, সেখানে নবান্ন হবে। মাদারহাটির বউলোর নাম শুনে নবান্ন হবে না? নাম খুব দলকে অঞ্চলে পেধান। অফিসার ঘড়ি দেখে বিরক্ত হলো এবার। যারা বয়ান দেবে তাদের বলো গিয়ে বাবা, আপাতত কোনো উপায় নেই। আচ্ছা, তোমরা এসো, আমিও বেরোবো এখন। সাজ ভেসে গিয়েছে গল্পটা অনেকটা বড়, তাই গল্পটাকে দুটো পার্টে ভাগ করা হয়েছে। আজকে প্রথম পার্টটা দেওয়া হলো এবং খুব তাড়াতাড়ি দ্বিতীয় পার্টটা দেওয়া হবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে, ধন্যবাদ।